পড়ছিলাম আমার আলাদিন, কলমে জাবিন ফুরকান, পর্ব সংখ্যা 9। ইরাম আপু, প্লিজ একবার আমার কথাটা শুনুন। এখান থেকে যাও আলাদিন, তোমার কথা আমি পরে শুনবো। না, আপনাকে এক্ষুনি শুনতে হবে, এই মুহূর্তে। আমার খুব দরকার আপু। পরে আসতে বলেছি। না, আমি এখনই বলবো। পরে। যাও আলাদিন, আমার চোখের সামনে থেকে দূর হও। ধরফর করে বিছানায় উঠে বসলো সাইবান। সমস্ত শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে তার। এসি চললেও কোনো কাজেই দিচ্ছে না। বুকটায় ভারী চাপ জেঁকে বসেছে। পায়ের সঙ্গে কম্বল পেঁচিয়ে আছে তার। খানিক উভ্রান্তের মতো এদিক সেদিক তাকালো সে। তারপর একটি দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতে নিজের মাথা চেপে ধরল। ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে গিয়েছে বুঝতে পেরে সে একদম নীরবে বিছানা থেকে নেমে এলো। কিছুক্ষণ আগের দুঃস্বপ্নটা মন থেকে ঝেড়ে ফেলার নীরব চেষ্টায় লিপ্ত হলো। সে বাথরুমে থাকতেই সামিয়া দুইবার ডেকে গেলেন। এরপর সুগন্ধাও এলো তাকে মনে করিয়ে দিতে যেন সে জলদি নাস্তা খেয়ে তৈরি হয় নাই। বহুদিন বাজে আজ সে লম্বা একটা সময় নিয়ে গোসল সারল সাইবান। হালকা গরম পানি পূর্ণ বাথটাবে প্রায় ঘন্টাখানেক বসে রইল। অতঃপর শরীর মুছে পরিপাটি হয়ে বেরোলো। সুগন্ধা নাস্তা দিয়ে গিয়েছে নাইট স্ট্যান্ডের উপর। একটা পরোটা অর্ধেক ছিঁড়ে মাংসের ঝোল মাখিয়ে গোটা মুখে দিয়ে সে ক্লোজেট থেকে পোশাক বের করে নিল। একটা কালো শার্ট, কালো ফর্মাল প্যান্ট, উপরে কালো হাতাবিহীন ভেস্ট। আয়নার সামনে দাঁড়িয়ে একে একে সবগুলো গায়ে জড়াতে জড়াতে নিজের ভাবনার দুনিয়ায় ক্ষণিকের জন্য হারিয়ে গেল সাইবান। টেরও পেল না কখন আফনান, অনুরাগ আর নীরব তার রুমের ভিতর চলে এসেছে। নীরবের হাতে একটা বিশাল বড় ফ্লাওয়ার বুকে। এতটাই ভারী যে বেচারা একা ধরে রাখতে পারছে না। আফনানের সাহায্য লাগছে। দুজনের পরনেই ডিজাইনের পাঞ্জাবি। একমাত্র অনুরাগ ফর্মাল স্যুট পরেছে। তিনজনেই সাইবানকে তৈরি হতে দেখে খানিক অবাক হলো। তোর বিয়েতে তুই কালো পোশাক পরছিস কেন? প্রশ্নটা করলো আফনান। সাইবান আয়নায় প্রতিফলনের কারণে পিছনে দাঁড়ানো বন্ধুদের দেখলো। তারপর মুচকি হেসে টাই বাঁধতে বাঁধতে উত্তর করলো, শোক দিবসে মানুষ কালোই পরে। খিলখিল করে হেসে উঠল সবাই, শুধু অনুরাগ বাদে। বান্দা হেঁটে গিয়ে সাইবানের মুখোমুখি দাঁড়িয়ে অগোছালো বাঁধতে থাকা টাইটা খুলে আবার নতুন করে বেঁধে দিতে দিতে বলল, এতই শোক যখন তখন নাচতে নাচতে বিয়ের ফিরিতে বসছিস কেন? ও মা, আমার শোক কে বলল? শোক তো আমার বউয়ের। আমি শুধু তার পক্ষ থেকে শোকটা পালন করছি। চোখ টিপ দিয়ে উত্তর করলো সাইবান। এবার না হেসে পারল না অনুরাগ। ছেলেটা একটা আলাদাই চিজ। নীরব মুখ টিপে বলে, দেখিস ভাই, বউয়ের শোক মেটানোর ঠেলায় বুলডোজার চালাস না। বিছানায় কাঠের উপর মর্যাদা করিস। ব্যাপার না, আমার বেড স্টিলের। বিশাল আকারের আধুনিক চকচকে কালো বর্ণের প্রলেপ দেওয়া ধাতব ডিজাইনের বিছানার দিকে ইঙ্গিত করল সাইবান। বন্ধুদের নিয়ে না পারতে মুখে হাত ঘষল অনুরাগ। হায় ভগবান, তোদের নিয়ে আমি আর পারি না। আফনান আর নীরব ফ্লাওয়ার বুকেটা নিয়ে এগোলো। সাইবানের হাতে তুলে দিল। বেচারা ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলো। তাজা গোলাপ অনেকগুলো গুনে ওঠা দেয়। তবে গোলাপ একা নয়, প্রত্যেক গোলাপের সঙ্গে জোড়ায় জোড়ায় লাগানো কিছু চকচকে সিলভার আর গোল্ডেন ফয়েলের পকেট। চোখ পিটপিট করলো সাইবান। নীরব বলে উঠলো, হ্যাপি ওয়েডিং ব্রো, উইথ 69 রোজের অ্যান্ড 69 চকলেট ফ্লেভার। হ্যাঁ ব্রো, আজ রাতে 70 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো নিষেধ। সেফটির জন্য সবসময় হেলমেট ব্যবহার করবি। অ্যাক্সিডেন্ট হলে অকালে কাটতে হবে আড়ালে। আফনান বলেই আর সহ্য করতে পারল না সাইবান। মুখটা টকটকে হয়ে গেল তার। ফ্লোয়ার বুকেটা তুলতেই সপাত সপাত বন্ধুদের মাথায় মারতে লাগলো। মারের মাঝখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফুল আর প্যাকেট সবগুলো বুকে থেকে খুলে খুলে পড়তে লাগলো মেঝেতে। আফনান আর নীরব অট্টহাসি হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেলো। তবুও মার ছাড়ল না সাইবান। ঠিক অমন মুহূর্তে রুমের ভেতর এসে পড়ল সারিকা। কোথায় সাই, তোর হলো? ওইদিকে যে মেহমান। মেঝেতে তখন ফুল, পাপড়ি আর চকচকে ফয়েলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। একমাত্র অনুরাগ দরজার কাছে। বেচারা উপায়ন্ত না পেয়ে শটান বুক চিতিয়ে মেঝেতে শুয়ে পড়ল। শরীর নিচে আড়াল করে ফেলল সব। পা দিয়ে লাথি মেরে বাকিগুলো ড্রেসিং টেবিলের নিচে ঢুকিয়ে দিল। কোণে ভর দিয়ে হাতে মাথা রেখে এমন ভঙ্গিতে সারিকার দিকে তাকালো যেন শুট পরে ফ্লোরে শুয়ে থাকার চেয়ে সাধারণ ব্যাপার দুনিয়ার একটাও হয় না। জোরপূর্বক হাসার চেষ্টা করলো সে। হ্যাঁ, এই তো সাইবান রেডি প্রায়। আপনি যান, আমরা নিয়ে আসছি ওকে। সারিকা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল দৃশ্যপটে। রেডি? তার ভাই বিছানার উপর উঠে বালিশ দিয়ে নিজের অপর দুই বন্ধুকে মারছে। যেন WWE বক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে বিছানার উপর। আর সে জন সিনা। অপরদিকে অনুরাগ মেঝেতে শরীর বিছিয়ে এমনভাবে শুয়ে আছে যেন সে মাটির মানুষ আর মাটিতেই থাকতে পছন্দ করে। এমন একটা বিষয়ে একজন মেয়ের কেমন চোখে দেখা উচিত? আচ্ছা, বিব্রত বোধ করল সারিকা। কেন সে নিজেও জানে না। উল্টো ঘুরে গেল। সাই,
তাড়াতাড়ি আয়। এটুকু বলেই সে রুমের বাইরে চলে গেল। রমণী গায়েব হয়ে যাওয়ার পরেই শুধু বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটুকু ছাড়তে পারল অনুরাগ। মেঝে থেকে উঠে সে এক রাম ধমক দিল সবাইকে, যদি চাস তন্ত্রমন্ত্র জপে তোদের বান না মারি এক্ষণ থাম, পাঠার দল কোথাকার। লিভিং রুমের চমৎকারভাবে সাজানো হয়েছে। তাজা ফুলের সঙ্গে চকচকে কাপড়ের পর্দার খেলা, নিয়ন বাতি জ্বলছে। সকাল হওয়া সত্ত্বেও ভীষণ সুন্দর দেখাচ্ছে চারিপাশে। মেঝের মাঝখানে বিশাল কার্পেট বিছিয়ে সকলের বসার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে কাজী সাহেব এবং উকিল উপস্থিত। বাড়ির জামাই মিশির দায়িত্ব নিয়ে সকল মেহমানদের খাতিরদারি করছে। নীল বর্ণের ডিজাইনের পাঞ্জাবি এবং কোট পরনে তার। সামিয়া অফ হোয়াইট বর্ণের শাড়ি পরেছে। ছেলের বিয়ে উপলক্ষে হালকা সেজেছেন, গহনাগাটিও পরেছেন। তদারকি করছেন তিনি সবকিছুর যেন গাফিলতি না হয়। এমন সময় সিঁড়ি বেয়ে হাসাহাসি করতে করতে নেমে এলো সাইবানদের দল। সাইবান সকলের পিছনে। সামিয়া সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মুগ্ধ নয়নে ছেলেকে দেখলেন। যদিও কালো পোশাকটা বিয়ের মতন অনুষ্ঠানের জন্য ঠিক গ্রহণযোগ্য নয়, তবুও সাইবানকে অতুলনীয় লাগছে। ছেলেটা তার ফর্মাল পরে খুব কম। তার কাজ এবং চালচলনে এমন স্যুট ভেস্টের দরকার পড়ে না। আজ পুরোদস্তর প্রাপ্তবয়স্ক পুরুষের মতো লাগছে সাইবানকে। সে নিচে নেমে আসতেই সামিয়া দুহাত তুলে ছেলের মুখে ছুঁয়ে দিলেন। মাশাআল্লাহ। মায়ের মুখ পানে চেয়ে মুচকি হাসলো সাইবান। নুয়ে এলো সামান্য। সামিয়া চোখ ছলছল করে উঠল। চোখ বুঝে তাই ছেলের কপালে স্নেহের চুমো খায় দিলেন তিনি। আল্লাহ যেন তোকে খুব সুখে রাখে। আমার ভাগের হায়াত, সুখ, সৌভাগ্য সব দূর হোক, সব দূর। সাইবান পকেট থেকে রুমাল বের করে সামিয়ার চোখ মুছে দিল। তারপর পাল্টা মায়ের কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, তোমার দোয়াই যথেষ্ট। আর আমার। ঠিক তখনই পাশে উপস্থিত হলো সারিকা। বিরাট হাসি নিয়ে ভাইয়ের দিকে চেয়ে আসছে। সাইবান মাথা ঘুরিয়ে তাকালো। বাঁকা হেসে বলল, তুই তুই উচ্ছন্নে যা। দেখেছো মম, আজ বিয়ের দিনটাও আমাকে ছাড় দিল না। তোর মুখে পোকা পড়বে বেয়াদব ছেলে। খিলখিল করে বোনকে কাছে টেনে হালকা জড়িয়ে ধরল সাইবান। তোকে একদম দুই চোখে সহ্য করতে পারি না সিস। হ্যাঁ জানি তো, বিয়ে হলে আরও ভুলে যাবি। যাব না যদি অতি সত্বর আমাকে মামা বানাতে পারিস। সারিকার মুখটা লালচে হয়ে উঠল। ঠাস করে ভাইয়ের বুকে থাপ্পড় দিল। ঠিক অমন সময়ে দরজা দিয়ে দুজন মানুষকে ঢুকতে দেখে সারিকা সহ সকলেই থমকে গেল। রাহাত আর ইহান দুজনে নিঃশব্দে পাশাপাশি হেঁটে আসছে। ভ্রু কুচকে ফেলল সারিকা। এরা এখানে কি করছে? আমি ডেকেছি, উত্তর করলেন সামিয়া। দৃঢ় দৃষ্টিতে সন্তানদের দিকে চেয়ে বলেন, হাজারো হোক, ওদের বোনের বিয়ে, ওদেরও হক আছে। সাইবান কি ভাবছে বোঝা না গেলেও সারিকাকে ভীষণ অসন্তুষ্ট মনে হলো। তবে মায়ের উপর কোনো কথা সে বলে না। কিছুক্ষণ বাদে সবাই কার্পেটের উপর বসলো। কাজী সাহেবের মুখোমুখি বসেছে সাইবান। তার পাশের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। তার অন্য পাশে অনুরাগ এবং মিশির বসেছে। অনুরাগের কোলে ইজান। সুতির পোশাক পরানো হয়েছে ইজানকে। একদম বাধ্য ছেলেটি হয়ে সে অনুরাগের কোলে বসে একটা খেলনা গাড়ি নিয়ে খেলছে। সাইবান আর চোখে কেন যেন বেশ কয়েকবার ইজানকে ঘুরে ফিরে দেখল। অচেনা মানুষের ভিড়ে বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে তার মনে একটা খচখচে ভাব কেন তৈরি হয়েছে সে বুঝতে পারছে না। মেয়েকে নিয়ে আসুন, আমরা শুরু করে দিই, দেরি কিসের? কাজী সাহেব বলতেই সামিয়া মাথা দুলিয়ে উঠে গেলেন। অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। সাইবান ঠায় নিজের জায়গায় বসে ইজানকে দেখতে লাগলো। বাচ্চাটা এখন খেলনার প্রতি আগ্রহ হারিয়ে মিশিরের কোটের বোতাম ধরে টানাটানি করছে। আনমনে মুচকি হাসল সে। সে হাসিটুকু হঠাৎ করে জমে গেল দৃশ্যটি নজরে আসতেই। অন্দরমহল থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন সামিয়া। তার পাশে ইরাম। জলপাই বর্ণের একটা চকচকে শাড়ি জড়ানো অঙ্গে, তাতে উজ্জ্বল সিলভার জরির কাজ। শাড়ির পাড় সোনালি। লাইটের আলো পড়তেই মোহনীয় এক দ্যুতি ছড়াচ্ছে। শাড়ির আঁচলটায় মাথায় তুলে দেওয়া। খুবই হালকা সাজ, সঙ্গে পাতলা কিছু সোনার গহনা। এতটুকুই, অতিরিক্ত বাড়াবাড়ি কিছু নেই। বয়সের সঙ্গে মানানসই। তবুও সাইবান নিষ্পলক চেয়ে রইল। ইরামের দুই হাতের টকটকে খয়েরি মেহেদির রঙের উপর থেকে নজর ফেরাতে পারল না সে। এমন নয় যে সে জীবনে সুন্দরী মেয়ে দেখেনি, বরং ঠিক উল্টোটা। ডিজে পার্টিতে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সে। রমণীদের লাইন লেগে থাকে তার আশেপাশে। বড় লোকের আদরের দুলালিদের আগুন ছড়া রূপ, তরুণীদের মন মাতানো সাজসজ্জা। কিন্তু এর আগে কারো প্রতি এমন অনুভূতি জন্মায়নি তার। ইরামকে দেখে তার ওই জ্বালাময়ী অনুভূতিটা হচ্ছে না। ঝলসে যাওয়া রূপের প্রতি স্বাভাবিক পুরুষালী আকর্ষণ আসছে না। যেটা তার বুকের মাঝে জন্মেছে সেটা শ্রদ্ধাবোধ। ইরাম কোনো মেয়ে নয়, সে একজন নারী, একজন মা। তার রূপের প্রতি অনুভূতিটাও অজান্তেই পরিপূর্ণ হয়ে উঠেছে অসীম আগ্রহে, নারী সুলভ আকর্ষণে নয়। ইরাম হেঁটে এসে সকলকে সালাম দিয়ে আস্তে করে সাইবানের পাশে বসলো। তার কাজল টানা চোখ শুরুতে ইজানকে খুঁজে বের করলো।
ছেলে নিরাপদ আছে নিশ্চিত হওয়ার পরেই সে তার পাশে বসা পুরুষটার উপর মনোযোগ দিল। সাইবান সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। অনুভব করলো বিনা কারণেই তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। এতটা কাছে বসা ইরাম যে তার শরীরে মাখা সূক্ষ্ম পারফিউমের ঘ্রাণটুকু তাকে মাতোয়ারা করে তুলেছে। সাইবান কালো পোশাক পরেছে এ নিয়ে বিশেষ কোনো মন্তব্য ইরাম করলো না। নীরবে মাথা ঘুরিয়ে একবার পেছনে তাকালো। ঢোকার সময় দেখেছে তার দুই ভাই এসেছে। সকলের থেকে পিছনে কার্পেটের একদম শেষ কিনারে বসেছে তারা। রাহাত মুখ নিচু করে নিজের ফোন ঘাটছে। ইহান অবশ্য ইরাম তাকাতেই বিরাট হেসে হাত তুলে নাড়ল। তার গালে একটা ব্যান্ডেজ দেখা গেল। কালকেও তো সুস্থ ছিল, এক রাতে কি হয়ে গেল? মনে মনে ভাবলেও আপাতত জিজ্ঞেস করার সুযোগ নেই। পরে কথা বলবে ভেবে ইরাম মাথা দুলিয়ে সামনে ফিরে তাকালো। অনত বিলম্বে বিয়ের কাজ শুরু হলো। ইরামের বয়সের ব্যাপারটা আসতেই উকিল ভ্রু তুলে তাকালেও কাজী সাহেবের পক্ষ থেকে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া এলো না। তিনি অতি স্বাভাবিকভাবেই সবকিছু করছেন। শারিকার কয়েকজন বান্ধবী এসেছিল দাঁড়াতে। তারা অবশ্য সেই মুহূর্তেই কানাঘুষা শুরু করে দিল। শারিকা, কি ভাবছিস তোরা? তোর ভাইয়ের জীবনটা সবেমাত্র শুরু, আর সেখানে তাকে এক বাচ্চার মায়ের সাথে জুড়ে দিয়েছিস। 7 বছর, প্রায় 3-4 বছর হলে মানা যায়, কিন্তু উনি তো অর্ধেক বুড়ি হয়ে গিয়েছে। সাইবানের সঙ্গে যাবে কিভাবে? শারিকা প্রতিক্রিয়া না করার চেষ্টা করলো, কিন্তু কথাবার্তা ততক্ষণে ছড়িয়ে গিয়েছে। যদিও সামিয়া এই ভয়েই একদম কাছের মানুষ ছাড়া কাউকে দাওয়াত করেনি, তবু এমন অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা তাকে একই সঙ্গে লজ্জিত এবং ক্রোধিত করলো। তিনি রাগঢাক করলেন না, সোজাসুজি বলে বসলেন, তোমরা না আধুনিক মেয়ে, এমন সস্তা মেন্টালিটি নিয়ে কিভাবে চলো? মেয়ে দুটো চুপ করে গেল সঙ্গে সঙ্গে। তবে একজনের মা বলে উঠল, ভাবি, কথা বলার মতো কাজ করলে লোকে তো বলবেই। আমি সন্দেহ করেছিলাম আপনার ছেলের বিয়ের এত ছোট অনুষ্ঠান করছেন ভেবে, তবে এই ব্যাপার বুঝতে পারিনি। যতই বলুন, একজন ছেলে আর একজন মেয়ে তো আর এক না। মেয়েরা খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়, সেখানে আপনার ছেলে এত বড় একজনের সঙ্গে কিভাবে সংসার করবে সেটা মা হয়ে আপনার ভাবা উচিত ছিল। ভাবেননি বলেই অবাক হচ্ছি। এমনও মা হয় যেখানে ধর্ম একটা সম্পর্ককে জায়েজ ঘোষণা করেছে, সেখানে সমাজ হয়ে প্রশ্ন করার আপনি কে? হঠাৎ করে ভেসে এলো কাজী সাহেবের দীপ্ত কণ্ঠস্বর। মুহূর্তেই প্রিনপতন নীরবতা নেমে এলো চারপাশে। কাজী সাহেব কাগজপত্র রেখে মুখ তুলে তাকালেন। মুখ ভর্তি সাদা দাড়ি, জলজলে চোখে পড়া চশমার ভেতর থেকে তিনি তাকালেন সামনে। আপনাদের শখ করে আগ্রহ নিয়ে একজন মা নিজের ছেলের বিয়ের সাক্ষী হতে দাওয়াত করেছেন। আপনাদের অতিথি হিসেবে মার্জিত আচরণ করা উচিত, সমালোচনা নয়। এবারেও কেউ কোনো কথা বলতে পারল না। কাজী সাহেব সরাসরি তাকালেন সাইবানের দিকে। আপনার স্ত্রী আপনার থেকে বয়সে বড়, আর তার একটি নাবালক শিশু রয়েছে, এই নিয়ে আপনার আপত্তি আছে? সাইবান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, অতঃপর জবাব দিল না। মুচকি হাসলেন কাজী সাহেব। বেশ, তবে আমরা নিকাহ কার্যক্রম জারি রাখি। উকিল এবং কাজী সাহেব মিলে সবকিছু ঠিকঠাক করার পর অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। মরহুম রাইজুল কিবরিয়ার সুযোগ্য কন্যা ইরাম কিবরিয়া। আপনি কি 11,11,101 টাকা দিনমোহর ধার্যে AKM আহমদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদিনকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। একটি দীর্ঘ প্রশ্বাস টানল ইরাম। তার মনে হলো কয়েক সেকেন্ডের ভেতর নিজের গোটা জীবন থেকে ঘুরে এলো সে। জন্ম, বাবার চোখের মনি হয়ে বেড়ে ওঠা, বাবার চলে যাওয়া, গোটা সংসারের দায়িত্ব কাঁধে ফেলা, দুই ভাইকে মায়ের মতন স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তোলা, 30 পেরিয়ে বিয়ের বন্ধনে বসা, প্রাক্তনের সঙ্গে দেখা ভালোবাসার জীবনের স্বপ্ন খান খান হয়ে যাওয়া, ইজানের জন্মের ভেতর দিয়ে জীবনে পরিপূর্ণতা আসা, এবং আজ সব জল্পনা কল্পনার অবসান। অসম এক সম্পর্কে নিজেকে জড়ানো। আজকে বিয়ের দিন, তবুও সমাজের চুলচেরা বিশ্লেষণ থেকে সে ছাড় পায়নি, ভবিষ্যতেও পাবে না। এই সমাজ তাকে মায়া দেখাবে না। ছলো ছলো চোখে সে তাকালো অদূরে অনুরাগের কোলে বসে থাকে ইজানের দিকে। যেন জননীর চোখের ভাষা বুঝতে পেরে ওই মুহূর্তে ইজান শব্দ করে উঠল, আই। হেসে ফেলল ইরাম। দ্রুত চোখ মুছে নিয়ে ছেলের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, কবুল। তোমার জন্য এই মায়ের সবকিছু কবুল। সকলে একযোগে আলহামদুলিল্লাহ বলে সাধুবাদ জানালো। এরপরই কাজী সাহেব ফিরলেন সাইবানের দিকে। KM আহমদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদিন। আপনি কি 11,11,101 টাকা দিনমোহর ধার্যে মরহুম রইজুল কিবরিয়ার সুযোগ্য কন্যাই ইরাম কিবরিয়াকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে কবুল বলুন। সাইবান এক নজর তাকালো নিজের পরিবারের দিকে। সামিয়া ঝাপসা চোখে তাকিয়ে আছে। ছেলের জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তটা চোখে পানি ধরে রাখতে পারছে না। অপরদিকে শারিকা একটি বৃদ্ধাঙ্গুল তুলে তাকে থামস আপ দেখালো। দুলাভাই মিশির মাথা নেড়ে তাকে উৎসাহ দিল। বন্ধুরা অধীর আগ্রহে হাসি মুখে তাকিয়ে আছে। চোখ বুঝল সাইবান।
একটা মাত্র শব্দ তার গোটা জীবনকে বদলে দেবে, এমনভাবে বদলাবে যে সে হয়তো আর কখনোই ফিরে আসতে পারবে না। এই শুরু, এই শেষ। অবশেষে চোখ খুলল সে। অতিরিক্ত চিন্তা কিংবা ভয়ে নাকি সাইবান বলতে পারল না, তার মুখ থেকে বের হলো কবর। বাজ পড়লেও বুঝি মানুষ এত অবাক হয় না যতটা সাইবানের কথা শুনে হলো। জিভ কামড়ে ধরলো বেচারা। কি বলে ফেলেছে সে উত্তেজনার ঠেলায়। পাশাপাশি ইরাম খানিকটা ব্যথিত দৃষ্টিতে চেয়ে আছে। তবে কি সাইবান তাকে গ্রহণ করতে পারছে না? সেটাই তো হওয়ারই ছিল। সত্যিই তো, কিভাবে অন্য কিছু আশা করা যায়? মুখ নত করে কোলের দিকে চেয়ে রইল ইরাম। বুকে বুঝি ভারী পাথর চেপে বসেছে তার। ঠিক এমন সময় একটি পুরুষালী শক্তিশালী হাত তার মেহেদিরাঙা হাতের উপর চেপে বসলো। দৃষ্টি প্রসারিত হয়ে গেল ইরামের। তার কানে সুগভীর কণ্ঠের জবাবটি ভেসে এলো বাঁধ ভাঙা জোয়ারের মতো। কবর অবধি কবুল, 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 কবুল। চারিদিকে আরেক দফায় উল্লাসধ্বনি ছড়িয়ে পড়ল, অথচ ইরাম কিছুই টের পেল না। এক দৃষ্টি চেয়ে রইল সে নিজের হাতের উপর রাখা শিরা উপশিরাপূর্ণ লম্বাটে আঙুলযুক্ত হাতটার দিকে।